নমস্কার, আমার বাংলা সংবাদে আমি আলপুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভারতের ইতিহাসে নতুন অধ্যায়। 19 বছর বয়সে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ জিতলেন দিব্যা দেশমুখ। ভুটান গেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাময়িকভাবে বন্ধ পারাপার। কাছাড়ের লাঠিগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। ক্ষতিপূরণ ছাড়াই জোর করে জমি অধিগ্রহণ, ভারতমালা প্রকল্প ঘিরে উত্তেজনা। জিসি কলেজে আজ গুরুচরণ বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন ডক্টর নিরঞ্জন রায়। এবারে বিস্তারিত আমার বাংলা। ভারতের দাবা ইতিহাসে রচিত হলো এক নতুন গৌরব গাথা। মাত্র 19 বছর বয়সে দিব্যা দেশমুখ জয় করলেন ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ 2025-এর খেতাব। জর্জিয়ায় বাতুমিতে আয়োজিত প্রতিযোগিতার টাই ব্রেকের দ্বিতীয় র্যাপিড গেমে অভিজ্ঞ হাম্পিকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন দিব্যা। এই জয়ের মাধ্যমে দিব্যা দেশমুখ হয়ে উঠলেন প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু যিনি এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতলেন। ভারতীয় দাবা বিশ্বে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়ায় দিব্যাকে অভিনন্দন জানিয়ে লেখেন, আমার পক্ষ থেকে দিব্যা দেশমুখকে আন্তরিক অভিনন্দন, যিনি মাত্র 19 বছর বয়সে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ জয় করে ইতিহাস গড়েছেন। ফাইনালে হাম্পির উপস্থিতি আরও একবার প্রমাণ করলো যে ভারতের নারীরা দাবা বিশ্বে শীর্ষস্থানে জায়গা করে নিচ্ছে। আমি হাম্পিকেও ধন্যবাদ জানাই তার দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের জন্য। ভারতের এই দাবাড়ুর ফাইনালে মুখোমুখি হওয়া আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় মহিলাদের দাবা দাপটের নিদর্শন। আসাম ভুটান সীমান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। চিরাং জেলায় দাদাগিরি সংলগ্ন ভুটান গেট এলাকায় আজ আগুন লেগে যায়। সূত্র অনুযায়ী গেটের নতুন নির্মিত অভিবাসন কাউন্টার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ভুটানের দমকল ও জরুরি পরিষেবা দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি বিদ্যুৎ সংযোগে শর্ট সার্কিট থেকে ঘটতে পারে। এই ঘটনার পর ভুটান প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে সীমান্ত পারাপার বন্ধ রাখা হয়েছে। পর্যটকদের যাতায়াত আপাতত বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। কাছাড় জেলার উধারবন সমষ্টির অন্তর্গত লাঠিগ্রামে রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি 4 চাকার গাড়িতে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী 2 জন রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। ঘটনা ঘটতেই স্থানীয়রা তৎক্ষণাৎ উধারবন থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের নাম অজিত দাস 30 ও সুমিত দাস 20। জানা গিয়েছে তারা কাছাড় জেলার ভোলানাথপুর এলাকার বাসিন্দা। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কাছাড়ে। অভিযোগ, প্রাপ্য ক্ষতিপূরণ না দিয়ে সোমবার ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈর উপস্থিতিতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করে জোরপূর্বক নির্মাণ করা কাজ শুরু করে কর্তৃপক্ষ। ক্ষুব্ধ জমি মালিকরা জানান তারা উন্নয়নের বিরোধী নন, তবে ক্ষতিপূরণ ছাড়া জমি ব্যবহার করা হলে তারা প্রতিবাদ করতে বাধ্য হবেন। ম্যাজিস্ট্রেট আশ্বস্ত করলেও জমির মালিকরা বলেন আদালতে টাকা জমা না হয়ে তাদের হাতে ক্ষতিপূরণ না এলে তারা কাজে হাত দেবেন না। অবশেষে পুলিশের উপস্থিতিতে
এক্সকাভেটর নামিয়ে মাটি কাটার কাজ শুরু হলে জমি মালিকরা বাধা দিলেও পুলিশি উপস্থিতির কারণে তারা পিছু হটতে বাধ্য হন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় এবং বড় আন্দোলনের হুমকি দিয়েছেন জমি মালিকরা। আমরা সব বইয়া আমরা একটা মিটিং করিয়া সবার দস্তখত লইয়া আমরা একটা পিটিশন ডিসি স্যারের কাছে নিয়া উকিল মারফতে আমরা দিয়ে আমরা ফরওয়ার্ডিং করিয়া এটা আজকে তান্তান দিয়ে আমরা দেখাইছি। এরপরে তাইদের হইতে কইছে না, ডিসি স্যারেও কিন্তু ফরওয়ার্ডিং করিয়ে দিয়েছেন, ঠিক আছে যেটা আপনারা করছেন এটা আপনারা টেকা সিদ্ধান্ত হওয়ার পরে আমি কাজ লাগাই, এটার মধ্যে লেখা আছে। এরপরে আমরা স্যার তারা কইছিলা যে আমরা জায়গাটা ছাড়ি দিতাম, এনে চাই দিয়েছিলে তারা কাজ করি লইতো। স্যার কাজ করলে কোন চাই আমরা নানার আমলি জমিন, মা তো মারা গেছেন, নানাও মারা গেছেন, এরকম আমরা বাইয়ান বই নাই আমরা নামে হইছে। এই জমিনেরও পয়সা নাই, অত পুরান জমিন, ওটা জমিনেরও কোনো পয়সা না দিয়ে তারা কাজ করি লইতো। কাজ তো করতো 100 বার আমরা মানে, কাজ করা হইলে আমরা দেশের উন্নত, রাস্তা বানা আমরা দেশের উন্নত, এটা আমরা 100 বার মানে। তবে আমরা তো একটা সিদ্ধান্ত পাইতাম, সিদ্ধান্ত না পাওয়ার পরে তো আগ পর্যন্ত তো আমরা কিচ্ছু দিতে পারতাম না, দিবার কোনো শক্তিও নাই আমরা। আর এটা দিলে আমরা যে আরেকবার আর জায়গায় যে লইতাম, লইবার অখাত নাই, আমরা গরিব মানুষ খেত কিছু করিয়া খাই। আর আমি বর্তমানে খেত করি আর ভারতমালার জায়গাটা ছাড়িয়ে আমি খেত করি আর, কিন্তু এখন তো যে প্রসেস পাইলাম এই প্রসেস ভারতমালার জায়গা খেত করলিম। কোন ক্লিয়ার আশ্বাস নাই, যেটা আইনে হইব তারা আইনের প্রক্রিয়া যাইব, আইনের প্রক্রিয়া যে আমরা পয়সা পাইব করে ভরসা নাই। তারা অফিস থেকে খবর হয় আমরা এটা কাগজ যেগুলা দিছি সান্ত্বনা দিছি, আমি শুধু নাম কইতাম না খেয়ে হয়েছে, কিন্তু সান্ত্বনা দিছেন। এরপরে আমার ডকুমেন্ট নিছেন, আমার বাইন নিছেন, আমার বনিন তোর এনওসি, মানে গোষ্ঠী যতগুলো আছে সারা এনওসি দিতে দিতে স্যার শিলচর যাইতে যাইতে কতটুকু কষ্ট। আর এখন যে রাস্তার যে হালত, সমুদ্র ঘাট আমরা শিলচর টু আইজল রাস্তা বাগা পর্যন্ত অবধি লালাপুর। ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো কাছাড় জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জিসি কলেজ। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কলেজের রূপান্তর ঘটে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। উপাচার্য হিসেবে কলেজ প্রাঙ্গণে পদার্পণের সময় তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান এনসিসি ক্যাডাররা। শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। জিসি কলেজের শেষ অধ্যক্ষ অধ্যাপক অপ্রতিম নাগের কাছ থেকে দায়িত্ব নিয়ে ডক্টর রায় জানান, এই নবগঠিত বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। শিক্ষার মনোন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামো, গবেষণা এবং ছাত্রবান্ধব নীতি রূপায়ণে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জানান। ব্যক্তি নির্মাণ করব যে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আমরা নির্মাণ করতে পারি, মূল্যবোধ এবং দক্ষতা বিকাশ করে, তাইলে এটা দক্ষ পরিবার হবে, পরিবার থেকে সমাজ হবে এবং সমাজ থেকে রাষ্ট্র নির্মাণ হবে। এই যে ধারা, এই ধারায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে, এটা আমি অঙ্গীকারবদ্ধ। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের তো ক্যাম্পাস, বর্ষাঙ্গনে ক্যাম্পাস হবে, এই ক্যাম্পাসও থাকবে। বর্ষাঙ্গনের ক্যাম্পাস হয়তো একটু সময় লাগবে, তো ওখানে নতুন নতুন বিভাগ খুলবে। তবে আমরা এই ক্যাম্পাসেই আগামী বর্ষ থেকে আমরা পিজি স্টার্ট করব, রিসার্চও স্টার্ট করব, এটা আমার এক উদ্দেশ্য আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল হলো যে রিসার্চ এবং একাডেমিক। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এখানে যারা শিক্ষকরা আছেন অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করছেন। যেহেতু আমি এই শহরের বাসিন্দা, সব খবরই আমি পেয়ে থাকি, তাদের সুনাম, তারা অনেক যারা ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা সবসময় বলে থাকেন বিভিন্ন শিক্ষকদের কথা। তো সবাইকে মিলে, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে যাত্রা, আশা করি আমাদের যাত্রা সফল হবে এবং এই বরাক উপত্যকার সমাজ জীবনে গুরুচরণ বিশ্ববিদ্যালয় একটা দাগ রাখতে পারবে এবং প্রতিষ্ঠিত সমাজ গঠনে অবদান রাখবে। সোনাইয়ের সাতকোরাকান্দি হাই স্কুলে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে 34 লক্ষ টাকা ব্যয়ে একটি সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের সূচনা করেন জেলা পরিষদ সদস্য সুফিয়াম লস্কর সহ একাধিক অতিথি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর, প্রধান শিক্ষক আহমেদ হোসেন বারভূইয়া, বিভাগীয় ইঞ্জিনিয়ার হায়দার হোসেন বারভূইয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। স্কুল কর্তৃপক্ষ জানায়, এই ল্যাব এবং লাইব্রেরি ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষায় আগ্রহ বাড়বে এবং মনোন্নয়ন ঘটবে শিক্ষার। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইয়াকুবুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। আমরা আমাদের হাই স্কুলে একটা বিল্ডিং কনস্ট্রাকশন 34 লাখ সামথিং, এই কনস্ট্রাকশনটা হইলো অলরেডি সাতরাহান্দি জিপির। এই সাতরাহান্দি জিপির মাটিটা হইলো টাউন, যাতে আমাদের ভারপ্রাপ্ত ঠিকাদারদের আমরা কথা হইতেছে আর যে টাউনের মাটির উপরে গড়টা বানা যাতে ইতিহাস সাক্ষী রইতো আর খাসটা সুন্দর হইতো। আর এসএমডিসি আছে, আমরা প্রতিনিধি সভা আছি, আমরা যাতে গাইডলাইন দিব যাতে খাসটা সুন্দর হইতো। এই বলে আমার বক্তব্য শেষ। আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের সাতকরাহান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাবরেটরি এবং লাইব্রেরির একটা সেকশন এখানে আমরা আজকে শিলান্যাস করেছি। মোটামুটি 34 লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে। তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি ঠিকাদার আছেন, যিনি ভারপ্রাপ্ত ঠিকাদার আছেন, উনি ভালোভাবে কাজ করবেন। কারণ যেহেতু এই হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, তাই আমরা উনার প্রতি একটা আহ্বান রাখবো যে যাতে কাজটা সুন্দরভাবে করেন, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলের বিশিষ্ট ময়মুরব্বী, শিক্ষাবিদ, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। তৎসঙ্গে আমি আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবকেও ধন্যবাদ জানাই। তিনি আজকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি বর্তমানে গুয়াহাটিতে আছেন তাই তিনি আসতে পারেননি এখানে। উনাকেও ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের কাজে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাই উনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। নিজের উপর প্রাণঘাতী হামলার পর এবার হামলাকারীদের হুমকিতে গৃহবন্দী হয়ে আছেন সোনার নগদির গ্রাম প্রথম খণ্ড ডেপলিপাড়ের প্রতিবাদী যুবক তথা আমসুর কাছাড় জেলা সভাপতি জাহানুর আলম মজুমদার। সোমবার বিকেলে নিজ ঘরে এক সাংবাদিক সম্মেলনে জাহানুর বলেন, গত বৃহস্পতিবার রাতে হাতিখাল বাজারে তার উপর আক্রমণ হয়। পরের দিন কচুদরম থানায় দ্বিতীয়বারের মতো মামলা দায়ের করেছিলেন, কিন্তু মামলার পরও প্রধান অভিযুক্ত ড্রাগস কারবারি কচুদরম চতুর্থ খণ্ডের কালাম লস্কর সহ অন্যান্যরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কচুদরম থানায়ও অভিযুক্তরা আসা যাওয়া করছেন বলে অভিযোগ করেন জাহানুর। কালামকে পিছনে থেকে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি মদত দিচ্ছেন বলে অভিযোগ করছেন তিনি। ড্রাগসের বিরুদ্ধে বিগত দিনে কথা বলায় এখন নিজের প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন বলে জানান। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাতো, মন্ত্রী কৌশিক রায়, স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যে ড্রাগস মাফিয়া কালাম, তার ফার্স্ট 10 জন মানুষ মিজোরাম জেল এখনো আসন ড্রাগস কেলেঙ্কারির কারণে। হে গত 2023 তার বাড়ি থেকে ড্রাগস ধরিয়া নেওয়া হয়। হেরো কয়দিন আগে তার শ্বশুর বাড়ির থেকে ড্রাগস ধরিয়া নেওয়া হয়েছে। এই অঞ্চলের রমা পরিস্থিতি বানাইয়া ঘুরে তার গাড়ি দিয়া আর ড্রাগস আর পয়সা দেখাইয়া যুবক সমাজের বরবাদ করে, স্টুডেন্টের বরবাদ করে, বন্দুক পিস্তল দেখায়, এটার ব্যবসা করে, মানুষের ধমকি দেয়। অনেক মানুষে এই বিষয়ে জানেন, ডরাইয়া খেয়েও তার বিষয়ে এফআইআর করা যায় না, কারণ হে প্রাণে মারার হুমকি দেয়। আমি সমাজসেবী ব্যক্তি, সংগঠন করি, আমি কারোরে ডরাই না, আমি সংবিধান মানিয়া চলি। যার কারণে সংবিধানে আমারে বাধ্য করছে আজকে আমি এই ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে উপরে আমি অভিযুক্ত করিয়া কমপ্লেন দিছি। কিন্তু প্রশাসনে আমারে সাথ দেন না, সমাজে আমারে কিতা সাথ দিব এটা আমি জানি না। কিন্তু যেগুলা মানুষ সাদা কাপড় লাগাইয়া দুল চিটা দিয়া সাধারণ মানুষের উপরে ড্রাগস সিন্ডিকেটের মাঝে জড়িত আছেন, তারা খুবই শীঘ্রই জনসম্মুখে আইব। গোটা পূর্ব সোনাই, গোটা কাছাড় ডিস্ট্রিক্টের মানুষে দেখবা যে আসলে তারা পলিটিশিয়ান না সমর্থনে কাজ করে, না ড্রাগস মাফিয়ার সাথে পয়সা লইয়া রাজনীতি খেলায়, ড্রাগস মাফিয়ার শেল্টার দেওয়ার কাম করে আর এটার কন্ট্যাক্ট নেয়। আজকে এই খেলাম ড্রাগস মাফিয়া যেটা, তার বিরুদ্ধে আমি অতটুক কই, হে পুলিশরে ডরায়, ইউনিফর্ম বর্দি দেখার বাদে কালামর ফাবে থরথরি কাঁপে। আজকে সেই কালামে খবরে শোনা যার
থানার ভিতরে যাওয়া, আমার গাড়ি বন্ধ থাকা সত্ত্বেও তার জুলুস মিটাইতে করিয়া তার মানুষ লিয়া থানার ভিতরে গিয়া গাড়িতে আক্রমণ করে। এটা থানাত আওয়া যাওয়া করে, রোমিং করে, তার টিম পুরা সিন্ডিকেট কসুদরম থানাত যাইতরা। এখানে কিতা বুঝা যায়, কিতা উদ্দেশ্য দেয়, এটা সমাজের মানুষের কিতা দেখুন না, পুলিশ প্রশাসন কিতা এখনো নিরপেক্ষ অবস্থায় আসেনি। এটা আমার আওয়াজ আমি আপনার উঠাইলাম। এখানে করে ফিট বাসাইতো তারা ড্রাগস সিন্ডিকেটের কেলেঙ্কারি সামনে আই যাব। আমি ন্যায় বিচার আপনার কাছে চাই, যতক্ষণ আসি আপনার বাচ্চাইন্তর ভবিষ্যতের লাগে আমি লড়াই করব। আমি দৃষ্টি আকর্ষণ করিয়া যে ইয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যার, আমাদের এখানের বিশিষ্ট নেতা, সবচেয়ে সম্মানী ইজ্জতি নেতা আমরার চোখের সামনে কৌশিক রায় সাহেব, তাই সবার সাথে ন্যায় করেন। থানার দৃষ্টি আকর্ষণ করি, এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, জেলা শাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, পরিমল শুক্লবৈদ্য স্যারের দৃষ্টি আকর্ষণ করি, আমি কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আওয়াজ উঠাইতে পারলা না, তারা মানুষের ধমকি দেয়, পুলিশ লইয়া বাড়িতে ইয়া তোমার বন্দুক দিয়ে শুট করি মারি ফেলাই দিম, এইরকম ধমকি আমারে দেয়। এইরকম সাহস তারা কিভাবে পায়? সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে এখনো ন্যায় বিচার পেল না কেন পরিবার, প্রশ্ন স্মৃতিচারণে। জনপ্রিয় সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। মলিন শর্মার স্মৃতিচারণ করে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক দ্য মিজোরাম পোস্ট সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আশ্বাস এনজিও সভাপতি অরুন্ধতী গুপ্ত, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মা ছিলেন, মলিন শর্মার পত্নী সীমা শর্মা ও শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী, সাংবাদিক বিপ্লব কান্তি দে, বিশ্বজিৎ রায় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তি কুমার ভট্টাচার্য। বক্তারা উল্লেখ করেন যে ঘাতক যান মলিন শর্মার প্রাণ কেড়ে নিয়েছিল। 6 বছর হয়ে গেলেও পুলিশ এটিকে চিহ্নিত করতে পারেনি। মলিন শর্মার রহস্য মৃত্যু কার্যত ফাইল চাপা হয়ে পড়ে রয়েছে। মলিনের পরিবার এখনো ন্যায় বিচার পেল না কেন, এই প্রশ্ন গভীরভাবে উত্থাপিত হয়। অনুষ্ঠানে মলিন তনয়া মীনাক্ষীকে আর্থিক উপহার তুলে দেওয়া হয়। আজকেও আমি বলছি যে পুলিশ প্রশাসনের অবিলম্বে সেই ঘাতক যানটিকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ সেই ঘাতক যানটিকে চিহ্নিত না করায় এই যে দুর্ঘটনাজনিত যে আরও যেসব মলিনের পরিবার যে আর্থিক সহায়তা পাওয়ার কথা ছিল সেইটুকুও কিন্তু তারা পাননি। এই অবস্থায় যাতে অবিলম্বে এই বিষয়টি সুরাহা হয়, আমরা এর জোরালো দাবি উত্থাপন করছি। না হলে কিন্তু এটা এ অঞ্চলের পুলিশ প্রশাসনের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, এটাও আমরা দর্থহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে আজকে আমরা একথাটাও বলতে পারছি যে সময় থেমে থাকেনি, এবং আজকে মলিন শর্মার যে কন্যা মীনাক্ষী হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 85%-এরও বেশি মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং গুরুচরণ কলেজে তিনি স্নাতকের তিনি ভর্তি হয়েছেন। আমরা পড়াশোনার ক্ষেত্রে তার যে অগ্রগতি সেটি আগামী দিনে আরও বিকশিত হবে। তিনি পড়াশোনার ক্ষেত্রে তার কৃতিত্বের ছাপ রাখবেন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, এবং এ অঞ্চলের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে যারা মলিনকে চিনেন বা নানাভাবে মলিন তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে প্রচারের আলোয় এনেছিলেন, তারা যেন মলিনের বিপন্ন পরিবারের পাশে তারা দাঁড়ান, দেরিতে হলেও তারা যেন এই পরিবারের বিপন্ন পরিবারের পাশে দাঁড়ান, এই আহ্বানও আমরা অগ্রণী যারা আছেন ভূমিকা নেন তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের পরিবারের এই দুস্থ অবস্থায় প্রত্যেকেই যেন যার যতটুকু ক্ষমতা অন্তরস্থল দিকে এগিয়ে আসে। মানুষ যদি মনে করেন যে কোনো সৎ কাজে আমরা এগিয়ে আসবো, তাহলে আমার মনে হয় কোনো সৎ কাজই বাধা পড়ে থাকে না। সেটা কিন্তু একদিন না একদিন সত্য এবং বাস্তব রূপে পরিণত হয়। যার উপরে আমরা অনেক আশা করেছিলাম, আমাদের অনেক ভরসা ছিল যে বরাক উপত্যকা বা আসামের এই অংশের চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে মলিন আমাদের এক বিরাট স্তম্ভ হয়ে দাঁড়াবে।
এবং সেভাবেই সেই পথেই সে চলছিল। কে নেই, আমরা তো সাংবাদিকরা সাধারণ মানুষ, সমাজের তৃণমূল স্তরে কাজ করি, মনির সেভাবেই কাজ করতো, সাধারণ জীবনযাপন ছিল। কিন্তু সেই সাধারণ জীবনযাপনের মধ্যে তার যে সম্পর্ক একদম সাধারণ মানুষ থেকে সমাজের একদম উপরের স্তরের যারা আছেন তাদের সঙ্গে যে স্বাভাবিক সম্পর্ক। তিনোরা হোটেলে আসার পরে হঠাৎ আমি সব্যসাচী গুপ্তের স্ট্যাটাসে দেখি যে মলিন্দার নেই। আমার মনে হচ্ছে কী ধরুন, আমি সব্যসাচী তাকে সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞাসা করি সব্যসাচী এটা কী? সব্যসাচী বলে নাটক সত্যি। আর পরের দিন যে ঘেরাও হয়েছিল এগুলাতে আমরা গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আজকে অবধি মলিন্দার সেই যে আমি খুনিই বলবো যার ভুলে হয়েছে সে এখন অবধি গ্রেফতার হয়নি। সেটা আমাদের ভুল। আমরা হয়তো ইমোশনালি একদিন প্রতিবাদ করেছি, 2 দিন প্রতিবাদ করেছি, তারপর আমরা কেউ সেটা করিনি। কিন্তু সেটার থেকেও এখন বড় কথা হলো ওর মেয়ে যেহেতু এতটুকু পড়াশোনা করেছে, এতটা কষ্ট সহ্য করে, তার পাশে আমাদের দাঁড়ানো পেয়েছি আর কি। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি জানি না কীরকম আমি থ্যাংক ইউ বলবো, যে মানে এত খারাপ অবস্থায়, দুরবস্থায় ওরা আমাদের পাশে ছিলেন। আর আমি আর আমার মাকে মানে এত কিছু করেছেন যে মানে আমি ঋণী, আমি কোনোদিন এটা দিয়ে শোধ করতে পারবো না। আর আমারও আরেকটা ইচ্ছা আছে যে 6টি বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি বাবার জাস্টিস পাইনি। এটা আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে, নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ভারতের ইতিহাসে নতুন অধ্যায়, 19 বছর বয়সে ফিদে মহিলা ওয়ার্ল্ড কাপ জিতলেন দিব্যা দেশমুখ। ভুটান গেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাময়িকভাবে বন্ধ পারাপার। কাছাড়ের লাঠিগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। ক্ষতিপূরণ ছাড়াই জোর করে জমি অধিগ্রহণ, ভারতমালা প্রকল্প ঘিরে উত্তেজনা। জিসি কলেজে আজ গুরুচরণ বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন ডক্টর নিরঞ্জন রায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।